নিউট্রিশন অ্যান্ড এনার্জি সাপ্লাই, পুষ্টি এবং শক্তির সরবরাহ। এই টপিকটির উপর আজকের ক্লাসে আমরা ইন ডিটেলসে আলোচনা করে নেব। তবে আলোচনা শুরু করার আগে টিউটর হোম সায়েন্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি সুষমা ধর, ইউর এডুকেটর অফ দিস চ্যানেল। আমাদের চ্যানেলে ইউজিসি নেট হোম সায়েন্সের সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি ইউনিটের ওপর ইন ডিটেলসে ক্লাসেস আপলোড হতে চলেছে। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে বন্ধুদের সাথে। চলো আর ডিলে না করে আজকের ক্লাস আমরা শুরু করব। এখন এই অল ওভার টপিক সম্পর্কে একটি বেসিক ইন্ট্রোডাকশন সম্পর্কে জেনে নেব। বলেছে the human body requires energy to perform millions of vital functions including respiration, digestion, blood circulation, body temperature regulation, muscle contraction and movement, nerve transmission, synthesis and transport of various important biomolecules. আমরা জানি আমাদের হিউম্যান বডি একটা কমপ্লেক্স সিস্টেম আমরা বলতে পারি, যেখানে লটস অফ ফাংশন সেটা ইনার ওয়েতেও হচ্ছে এবং আউটার ওয়েতেও, মানে এক্সটার্নাল এবং ইন্টারনাল লটস অফ ভাইটাল ফাংশনস কিন্তু আমাদের বডিতে হয়ে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত আমরা জীবিত রয়েছি বা আমরা বেঁচে রয়েছি। অতএব আমাদের বডির মধ্যে কিছু ভাইটাল ফাংশনস রয়েছে, যে ফাংশনগুলো কন্টিনিউয়াসলি আমাদের বডি পারফর্ম করেই চলেছে আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য। এবং সেটার জন্য এই যে আমরা কাজ করব, কাজ করার জন্য আমাদের কি দরকার? আমাদের শক্তি দরকার। কারণ শক্তি যদি থাকে তবেই কি করব, আমরা সেই কাজটা করার যে ক্ষমতা সেটা অর্জন করব। যাই জন্যই বলেছে দ্য হিউম্যান বডি রিকোয়ার্স এনার্জি টু পারফর্ম মিলিয়নস অফ ভাইটাল ফাংশনস। যেরকম বললাম যে আমরা রেসপিরেশনের জন্য, এই যে আমরা শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি, ডাইজেশন খাবার যে হজম হচ্ছে, ব্লাড কি করে সার্কুলেট হচ্ছে থ্রু আউট আওয়ার বডি, বডির টেম্পারেচার কি করে রেগুলেট হচ্ছে, এইরকম লটস অফ ফাংশনকে মেনটেন করতে গেলে হিউম্যান বডিতে কি হয়, এনার্জির প্রয়োজন হয়ে থাকে। Unlike plants, the human body cannot synthesize energy from sunlight. আমরা জেনে থাকি যে প্লান্ট কি করে থাকে, ওরা নিজেরাই নিজেদের খাবার প্রস্তুত করতে পারছে। মানে ওদেরকে কারোর উপর ডিপেন্ড হতে হচ্ছে না, অন্য কোনো অর্গানিজমের ওপর বা অন্য কোনো জিনিসের ওপর ওদেরকে ডিপেন্ড করতে হচ্ছে না। কিন্তু আমরা কি করে থাকি, আমরা ডিপেন্ড করে থাকি। আইদার আমরা প্লান্ট থেকে খাবার নিয়ে থাকছি অ্যাজ আ ফুড সোর্স, আইদার আমরা অ্যানিমাল থেকে নিয়ে থাকছি, নিয়ে সেগুলোকে কুক করে তারপর আমরা কি করছি, অ্যাজ আ ফুড হিসেবে সেটাকে ইনটেক করছি। বলছে দেয়ারফোর এনার্জি হ্যাজ টু বি প্রোভাইডেড বাই ফুড। যেহেতু আমরা ডাইরেক্ট সানলাইট থেকে ফুড বা এনার্জি পাচ্ছি না, দ্যাটস ওয়াই আমাদের কি করতে হবে, যে বললাম ফুড সোর্স হিসেবে আমাদের বেছে নিতে হবে, আমাদের খাবার খেতে হবে। ওই খাবারের থ্রু দিয়ে আমরা কি করছি, এনার্জি পাচ্ছি। মানে যেহেতু আমরা সানলাইটের থ্রু দিয়ে খাবার পাচ্ছি না বা এনার্জি পাচ্ছি না, তাই আমাদের এনার্জির একমাত্র সোর্স কি, খাবার। অতএব খাবার খেতে হবে এবং খাবার খাওয়ার ফলে আমাদের বডিতে কি হবে, আমরা কিন্তু এনার্জি পেয়ে থাকবো। স্পেশালি দ্য এনার্জি ইয়েল্ডিং কম্পোনেন্টস অথবা ম্যাক্রোনিউট্রিয়েন্টস যাদের আমরা বলে থাকি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এরা কি করে থাকে, এদেরকে আমরা এনার্জি ইয়েল্ডিং কম্পোনেন্টস বলে থাকি, কারণ এরা কি করে, কিছু অ্যামাউন্টে ক্যালোরি প্রোভাইড করে থাকে। ফুড ইজ দ্য ফুয়েল সোর্স অফ দ্য বডি। অতএব আমরা কি করছি, আমরা তো ডাইরেক্ট সানলাইট থেকে এনার্জি পাচ্ছি না, অতএব আমরা কি করছি, আমরা ফুডের উপর ডিপেন্ড করছি এবং ফুডকে ইনজেস্ট করছি। এবং ফুডকে ইনজেস্ট করার পর কি হচ্ছে, আমাদের বডিতে লটস অফ কেমিক্যাল রিয়াকশনস হয়ে থাকে, লাইক যেটাকে আমরা বলে থাকি মেটাবলিজম। এবং সেই মেটাবলিজম কমপ্লিট হওয়ার পরেই আমরা কি পাচ্ছি, এনার্জি পাচ্ছি। অতএব ফুডকে আমরা বলতে পারি আমাদের বডিতে বা আমাদের বেঁচে থাকা বা আমাদের সার্ভাইভ করার জন্য অ্যাজ আ ফুয়েল। ঠিক যেরকম ভাবে একটা গাড়িকে রাস্তাঘাটে চলতে গেলে কি করতে হবে, তার ফুয়েল নিতে হয়, লাইক যেটাকে আমরা বলে থাকি কি পেট্রোল বা ডিজেল। ঠিক তেমন ভাবে আমাদের বডিকে সঠিকভাবে যদি পারফর্ম করতে হয় বেঁচে থাকার জন্য, যেগুলো ইম্পর্টেন্ট ফাংশনস রয়েছে, যেগুলো স্পেশালি ইন্টারনাল ফাংশনস, ইন্টারনাল অর্গানস করছে, এরকম নয় যে তোমাকে লাফাতেই হচ্ছে, দৌড়াতেই হচ্ছে, এরকম নয়। মানে আমাদের হার্ট কাজ করছে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম কাজ করছে, আমাদের আমাদের লাংস কাজ করছে। এই প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট স্পেসিফিক অর্গান রয়েছে, তাদের
ভীষণ ভাইটাল ফাংশনস রয়েছে, তাহলে সেগুলো করার জন্য আমাদের ফুড দরকার, যার জন্য বলা হচ্ছে ফুড ইজ দ্য মেইন সোর্স অফ দ্য এনার্জি, এবং ফুড থেকেই আমরা এনার্জি পাচ্ছি, যার জন্য ফুডকে ইন শর্টে আমরা ফুয়েল সোর্স অফ দ্য বডি বলতে পারি। এখন আমরা এনার্জি কাকে বলে সেটা জেনে নেব, এবং ডিফারেন্ট ডিফারেন্ট ফর্মস অফ এনার্জি যেটা আমাদের রেগুলারলি বডি ফাংশনসকে প্লে করার জন্য জরুরি হয়ে থাকে বা দরকার হয়ে থাকে সে সম্পর্কে জেনে নেব। দেখো বলেছে এনার্জি ক্যান বি এক্সপ্লেন্ড সিম্পলি অ্যাজ দ্য এবিলিটি অর ক্যাপাসিটি টু ডু ওয়ার্ক। যেটা আমি বললাম একটু আগে, যে আমাদের এনার্জি বা শক্তি কেন প্রয়োজন হচ্ছে, আমরা কেন খাবার খাচ্ছি, আমরা খাবার এই কারণেই খাচ্ছি যাতে আমরা এনার্জি পাই। এবং এনার্জি মানে কি, শক্তি মানে কি, যেটার দ্বারা আমরা কি করছি, কোনো এবিলিটি বা ক্যাপাসিটি পাচ্ছি, মানে কোনো ক্ষমতা পাচ্ছি কি করার জন্য, যে কোনো কাজ করার জন্য। এটা হতে পারে কোনো এক্সটার্নাল ফাংশন প্লে করার জন্য অথবা ইন্টারনাল। এবং মনে রাখবে অলওয়েজ যে আমরা এরকম অনেক সময় রেস্টিং পজিশনেও থেকে থাকি, স্পেশালি আমরা যখন ঘুমাই স্লিপিং কন্ডিশনে, তো আমাদের বডি মানে আমরা এক্সটার্নালি কোনো রকম কোনো ফাংশন প্লে করছি না, বাট আমাদের ইন্টারনাল অর্গানস অলওয়েজ কিন্তু সেটা পারফর্ম করেই যাচ্ছে। তাহলে সেই মোমেন্টেও তো আমাদের এনার্জির প্রয়োজন হয়, কারণ আমাদের সেই সময়তেও ব্রেন কাজ করছে, সাবকনশিয়াস মাইন্ড কাজ করতে থাকছে, আমাদের হার্ট কাজ করছে, আমরা ব্রেথ করছি, তো এই সমস্ত ফাংশন গুলো তো কন্টিনিউয়াসলি চলতেই থাকছে। অতএব এক্সটার্নাল ফাংশনটা দরকার নেই যে সবসময় নেসেসারি হবে, বাট অলওয়েজ ইম্পর্টেন্ট কোনটা, আমাদের ইন্টারনাল ফাংশনস, কারণ আমাদের ভেতরে যত সমস্ত অর্গ্যান গুলো রয়েছে সেইগুলো সঠিকভাবে কি করে কাজ করছে। এবারে তুমি এক্সটার্নাল ফাংশনস কে এক্সক্লুড করতে পারো না কমপ্লিটলি, আমরা কিন্তু ডেইলি লাইফে বেঁচে থাকার জন্য কিছু না কিছু অ্যাক্টিভিটি করে থাকি, সাধারণত যারা নর্মাল হেলদি মানুষ তারা সঠিকভাবে হাঁটাচলা করতে পারে, সুস্থভাবে ঘোরাফেরা করতে পারে, তা আমাদের সবার কিছু না কিছু জব রোল থেকেই থাকে। তো আমরা আমাদের একটা আফটার দ্য বার্থ হওয়ার পর থেকে আমরা কিছু না কিছু অ্যাক্টিভিটি করতেই থাকছি, তারা সেই মোমেন্টে আমাদের ইন্টারনাল অর্গানস গুলো যেরকম প্লে করছে ঠিক একই রকম ভাবে আমরা কিছু না কিছু অ্যাক্টিভিটি কন্টিনিউয়াসলি করছি। তাহলে এই দুটোকে কন্টিনিউয়াসলি প্লে করতে গেলে বা সঠিকভাবে যদি পারফর্ম করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিসের প্রয়োজন, শক্তির প্রয়োজন থাকে। এবার বলছে ডিফারেন্ট ফর্মস অফ এনার্জি ইউজড ফর ডিফারেন্ট বডি ফাংশনস। আমাদের তো বডিতে ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশনস হতেই থাকে, তাহলে কোন কোন এনার্জি কোন কোন ফাংশনসে হেল্প করে থাকে। দেখো প্রথমেই বলেছে কেমিক্যাল ফর্মস অফ এনার্জি। কি কি রকম বডি ফাংশনস বলছে এর আন্ডারে, বলছে নিডেড ফর অল কাইন্ড অফ মেটাবলিক রিয়াকশনস ইনক্লুডিং সিনথেসিস অফ নিউ কম্পাউন্ডস ফর গ্রোথ ডিউরিং প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ডহুড অ্যান্ড সিনথেসিস অফ মিল্ক ডিউরিং ল্যাকটেশন। এখানে জেনারেলি মেটাবলিক রিয়াকশনস এর কথা বলেছে। এবার আমরা পরবর্তীতে পড়ব টু টাইপস এর মেটাবলিক রিয়াকশন হয়ে থাকে, তো যেখানে জেনারেলি সিনথেসাইজেশনের কথা বলেছে, তো যখন কোনো কিছু সিনথেসাইজ হচ্ছে মানে নতুন কিছু তৈরি হচ্ছে আমাদের বডিতে, এরকম কিছু। আবার এরকমও কিছু ফাংশন থেকে থেকে মেটাবলিক যেটা আমাদের বডিতে ভাঙতে সাহায্য করছে। বাট জেনারেলি মনে রাখবে যখন আমাদের বডিতে কোনো কিছু তৈরি হয় সেই ক্ষেত্রে এনার্জি অনেক বেশি লাগে। নেক্সট বলছে মেকানিক্যাল ফর্মস অফ এনার্জি। মেকানিক্যাল মানে মেকানিক্স, বুঝতেই পারছো, যে ক্ষেত্রে আমাদের মাসেল কন্ট্রাক্ট করছে, তার মুভমেন্ট, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। নেক্সট ইলেকট্রোমেকানিক্যাল অসমোসিস, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ফর এক্সচেঞ্জ অফ দ্য ফ্লুইড অ্যাক্রস দ্য সেল মেমব্রেন। এই যে আমাদের সেল থাকে, সেল মেমব্রেন থেকে থেকে সেখানে যে নানা রকম ফ্লুইডের ট্রান্সপোর্টেশন হচ্ছে, ইলেকট্রোলাইটস গুলো একটা জায়গা থেকে আর একটা জায়গাতে যে মুভ করছে, এর জন্য কিসের প্রয়োজন হচ্ছে, ইলেকট্রোমেকানিক্যাল এনার্জির প্রয়োজন হচ্ছে। নেক্সট থার্মাল, রিকোয়ার্ড টু মেনটেন দ্য বডি টেম্পারেচার অ্যান্ড কিপ দ্য বডি ওয়ার্ম ইন কোল্ড এনভায়রনমেন্ট বা টেম্পারেচার। অবভিয়াসলি জেনারেলি আমরা যখন কোল্ড এনভায়রনমেন্টে যাচ্ছি সেক্ষেত্রে আমাদের কি হয়, যেরকম আমাদের বডিতে একটা নর্মাল যে টেম্পারেচার 37°C হয়ে থাকে সেটা কিন্তু মেনটেন করতে হয় অলওয়েজ, এটা নর্মাল মানুষের ক্ষেত্রে যে হেলদি পার্সন রয়েছে তার বডিতে। ওকে, নেক্সট বলছে ইলেকট্রিক্যাল, বলছে ইনভলভড ইন দ্য ফ্লো অফ চার্জ পার্টিকেল অ্যান্ড নিডেড ফর দ্য ব্রেন অ্যান্ড নার্ভ অ্যাক্টিভিটিস। আমরা জেনে থাকি যে নার্ভের মধ্যে যে কন্ডাকশন হয়ে থাকে, যে পার্টিকুলার কোনো মেসেজ একটা নিউরন থেকে আরেকটা নিউরনে এসে পৌঁছাচ্ছে, যে চার্জ, এই যে এই পার্টিকুলার ইলেকট্রনস এর যে অ্যাক্টিভিটিস হচ্ছে, মুভমেন্ট হচ্ছে, ট্রান্সপোর্টেশন হচ্ছে, এটাকে বলা হচ্ছে ইলেকট্রিক্যাল ফর্মস অফ এনার্জি। তো বেসিক্যালি কেমিক্যাল,
মেকানিক্যাল, ইলেকট্রোমেকানিক্যাল, থার্মাল অ্যান্ড ইলেকট্রিক্যাল, এই 5 রকমের ফর্মস অফ এনার্জি আমাদের বডিতে ডিফারেন্ট টাইপ অফ বডি ফাংশনস কে প্লে করতে হেল্প করে থাকে। এখন আমরা এনার্জি মেটাবলিজম কি বা এনার্জি মেটাবলিজম কাকে বলে এটা নিয়ে আলোচনা করব। দেখো, এর আগের স্লাইডে আমরা জেনে নিয়েছি যে আমাদের বডিতে যে আমরা এনার্জি পাচ্ছি সেটা জেনারেলি কোথা থেকে পেয়ে থাকি, যখন আমরা ফুড খাচ্ছি, বা ফুড হচ্ছে একটা বিশেষ সোর্স যেখান থেকে আমরা এনার্জি পেয়ে থাকছি। অতএব এই এনার্জি যে আমরা পাচ্ছি ফুড থেকে, তো সেটা একটা ডাইরেক্ট প্রসেস নয়, মানে আমি ফুড কনজিউম করার সাথে সাথে কিন্তু আমি এনার্জি পাচ্ছি না। সেখানে কতগুলো স্টেপস থেকে থাকে বা কিছু পার্টিকুলার প্রসেস থেকে থাকে, সেই প্রসেস বা সেই স্টেপস গুলোকে কমপ্লিট করার পরে তারপর কি হচ্ছে, আমরা এনার্জি পাচ্ছি। এবং সেই প্রসেসেস বা স্টেপের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রসেস বা স্টেপ হলো কি, মেটাবলিজম। কিন্তু এই মেটাবলিজম প্রথমেই হয় না। তো আমরা যখন ফুডকে ইনটেক করে থাকি, তো ইনটেক করার পর সেই যখন ইনটেক করছি সেই প্রসেসকে আমরা ফুড ইনজেকশন বলে থাকি, মানে খাদ্য আমরা গ্রহণ করছি। এবারে খাদ্য গ্রহণ করার পর বা ফুডটাকে ইনটেক বা ইনজেকশন করার পর কি হচ্ছে, সেটা অবভিয়াসলি ডাইজেস্টেড হবে, মানে খাবারটা হজম হতে শুরু করছে। এবং আফটার ডাইজেশন সেখানে কি হচ্ছে, অ্যাবজর্পশন, যেটাকে আমরা শোষণ বলছি, হলো। তাহলে ডাইজেশনের মাধ্যমে কি হয়, ছোট ছোট ফুড পার্টিকেলের মধ্যে খাবারগুলো ভেঙে যায়, সিম্পল নিউট্রিয়েন্টে ভেঙে যাচ্ছে, কারণ আমরা তো সব খাবার সিম্পল ফর্মে খাই না। তো সেটাকে সিম্পল ফর্মে ভাঙার কাজই হচ্ছে ডাইজেশনের। যখন এটা ব্লাডের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, দেন সেটা অ্যাসিমিলেটেড মানে আত্তীকরণ হচ্ছে, এবং তারপর শুরু হচ্ছে মেটাবলিজম, মানে বিপাক ক্রিয়া শুরু হচ্ছে। তাহলে এই যে মেটাবলিজম বা বিপাক ক্রিয়া শুরু হচ্ছে, সেটা এতগুলো স্টেপকে কমপ্লিট করার পর তারপরেই কিন্তু এই মেটাবলিজম শুরু হচ্ছে। এবং মেটাবলিজম কি বলছে, মেটাবলিজম refers to all the chemical reactions that take place within the body in order to maintain the living states of cells and the organism as a whole। তাহলে ওই ফুডটাকে খাওয়ার পর আমরা কি পাবো, ফুডটাকে খাওয়ার পর আমরা বলেছিলাম আমাদের গোল এনার্জি পাওয়া, কারণ এনার্জি পেলেই আমাদের বডিতে নতুন কিছু জেনারেটও হবে, আমরা সঠিকভাবে অ্যাক্টিভেট থাকতে পারবো, আমরা আমাদের যে যত রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মাসেল কন্ট্রাকশন, রিল্যাক্সেশন, এগুলো হবে, বডির টেম্পারেচার রেগুলেট হবে, এই সমস্ত রকম ভাইটাল ফাংশনস গুলো কমপ্লিট করতে পারবো। অতএব এক্ষেত্রে কি বলা হচ্ছে যে মেটাবলিজম কি, মেটাবলিজম হচ্ছে যে কিছু কেমিক্যাল রিয়াকশনস হচ্ছে, মানে আমরা পড়লাম কি যে ফুডটা অলরেডি ডাইজেস্ট হয়ে যাচ্ছে, অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, অ্যাসিমিলেট হয়ে যাচ্ছে, দেন মেটাবলিজম স্টার্ট হচ্ছে। তাহলে মেটাবলিজমও কিন্তু নর্মাল কিছু স্টেপ নয়, মেটাবলিজমও কিছু কমপ্লেক্স প্রসেস আমরা বলতে পারি, যার মধ্যেও কিছু কেমিক্যাল রিয়াকশন হয়ে থাকে। তবে কি হয়, ওই যে সিম্পল নিউট্রিয়েন্ট গুলো আমরা পেলাম ডাইজেশনের ফলে, সেইগুলোর আবার ফার্দার ব্রেকডাউন হচ্ছে, এবং ফার্দার ব্রেকডাউন হওয়ার পরেই আলটিমেটলি আমরা কি পাচ্ছি, এনার্জি পেয়ে থাকি। এবং এটা দরকারটা কেন, এটা এই জন্যই দরকার যে একটা লিভিং অর্গানিজমকে যদি সার্ভাইভ করতে হয়, বা একটা সেলকেও যদি বেঁচে থাকতে হয়, তাহলে কিন্তু মেটাবলিজম দরকার। তাহলে এবার মেটাবলিজমে কি হচ্ছে দেখো, বলছে complex molecules are broken down to produce energy that is used to build up complex molecules। দেখো এই কথাটা ভালো করে বোঝো। আমরা বললাম যে ডাইরেক্টলি কিন্তু ফুড ইনটেক করার পর আমাদের মেটাবলিজম স্টার্ট হচ্ছে না, সেটা কিসের আন্ডারে যাচ্ছে, ডাইজেশনের আন্ডারে যাচ্ছে, যেখানে ছোট ছোট সিম্পল নিউট্রিয়েন্টে ভেঙে যাচ্ছে, এবং তারপরে সেখান থেকে অ্যাবজর্পশন, অ্যাসিমিলেশন হওয়ার পর ফার্দার যে নিউট্রিয়েন্ট আমরা পাচ্ছি, যে সিম্পলটা, সেই তার মেটাবলিজম হচ্ছে। তাহলে সেগুলো কি হলো, ছোট ছোট মলিকিউল গুলো তো ব্রেকডাউন অলরেডি হয়ে গেছিল, মেটাবলিজম হলো, মেটাবলিজমের পর ওই সিম্পল নিউট্রিয়েন্ট থেকে আমরা এনার্জি পেলাম, এনার্জি পাওয়ার পর আবার নতুন কিছু বিল্ড আপ হচ্ছে, সেটাও কাইন্ড অফ কমপ্লেক্স মলিকিউলই তৈরি হচ্ছে। সাপোজ আমরা যে প্রোটিনটা কনজিউম করেছি, দেখা যাচ্ছে সে প্রোটিনটা কনজিউম করার পর, ব্রেকডাউন হওয়ার পর আমাদের বডিতে দেখা যাচ্ছে আমাদের সেলের রিপেয়ারমেন্ট হচ্ছে, বা নতুন কোনো টিস্যু তৈরি হচ্ছে, বা দেখা যাচ্ছে সেখান থেকে রেড ব্লাড সেলস তৈরি হচ্ছে, বা এনজাইমস তৈরি হচ্ছে, বা হরমোনস এর প্রোডাকশন বা সিনথেসিস হচ্ছে। তাহলে এই যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, এগুলো তো খাচ্ছি আমরা অ্যাজ আ ম্যাক্রোনিউট্রিয়েন্ট হিসেবে বা কমপ্লেক্স মলিকিউল হিসেবে। তো সেটা ভেঙে গিয়ে কিসে পরিণত হয়, গ্লুকোজে পরিণত হয়, অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়।
তাহলে পরিণত হওয়ার পর আলটিমেটলি সেখান থেকে ভেঙে কে ভাঙছে, আবার এই গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারল অ্যামিনো অ্যাসিড কে ভাঙছে? মেটাবলিজম ভাঙছে। কি জন্য ভাঙছে? এনার্জি পাওয়ার জন্য। টাইপস অফ মেটাবলিজম। এখন আমরা মেটাবলিজম কত রকমের হয়ে থাকে সেটা জেনে নেব। মেইনলি মেটাবলিজম দুই রকমের হয়ে থাকে, একটাকে বলা হয় অ্যানাবলিজম এবং আরেকটাকে বলা হয় ক্যাটাবলিজম। এখন আমরা ক্যাটাবলিজম কাকে বলে এবং অ্যানাবলিজম কাকে বলে এই সম্পর্কে জেনে নেব। এর আগের স্লাইডে আমরা জেনে নিয়েছি মেটাবলিজম দুই রকম হয়ে থাকে, একটাকে বলা হয় ক্যাটাবলিজম প্রসেস এবং সেকেন্ডকে বলা হয় অ্যানাবলিজম প্রসেস। তাহলে হোয়াট ইজ ক্যাটাবলিজম? বলছে ইট ইজ দ্য প্রসেস বাই হুইচ লার্জ মলিকিউলস আর ব্রোকেন ডাউন ইনটু স্মলার ওয়ান্স। ওকে, মানে যেখানে কি হচ্ছে, লার্জ মলিকিউলস গুলো ব্রেকডাউন হয়ে যাচ্ছে, ব্রেকডাউন হয়ে স্মলার ওয়ান্সে পরিণত হচ্ছে, মানে লার্জ মলিকিউলস গুলো ভেঙে ছোট ছোট মলিকিউলে পরিণত হচ্ছে। এবং এর সাথে সাথে আরেকটা জিনিস এখানে ইনক্লুড করবে কি, যে যেরকম বড় জিনিস ভেঙে ছোটতে পরিণত হচ্ছে এবং তার সাথে সাথে কি হচ্ছে, এনার্জি তৈরি হচ্ছে। কোন প্রসেসে? ক্যাটাবলিজম প্রসেসে। নেক্সট বলেছে অ্যানাবলিজম। অ্যানাবলিজম ইজ দ্য প্রসেস অফ সিনথেসিস অফ কমপ্লেক্স কম্পাউন্ড। দিস প্রসেস রিকোয়ার্স এনার্জি। মানে এই প্রসেসে কি হয়ে থাকে, কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি হচ্ছে এবং এই প্রসেসে এনার্জির প্রয়োজন হচ্ছে। মানে ঠিক উল্টো প্রসেস ক্যাটাবলিজমে। ক্যাটাবলিজমে পড়লো কি, বড় বড় মলিকিউল গুলো ভেঙে ছোট ছোট মলিকিউলে পরিণত হচ্ছে এবং সাথে সাথে এনার্জি তৈরি হচ্ছে। বাট অ্যানাবলিজমে কি বলছে, ওই যে এনার্জিটা তৈরি হচ্ছে সেইটাকে কাজে লাগাচ্ছে আমাদের বডি এবং কাজে লাগিয়ে নতুন কোনো কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি হচ্ছে উইদিন দ্য বডি, তো সেটাকেই বলা হচ্ছে অ্যানাবলিজম প্রসেস। এবার এই যে এনার্জির কথা আমরা বললাম, কি বলছে, এই মেটাবলিক এনার্জি ইজ অলসো নোন অ্যাজ কেমিক্যাল এনার্জি অ্যান্ড ইটস কারেন্সি ইজ টার্মড অ্যাজ এটিপি। অতএব এই এনার্জিকে আমরা এনার্জি বলছি না, আমরা একে পার্টিকুলারলি কি বলে থাকি, এটিপি বলে থাকি, মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আর এই এটিপি কে কি বলছি, যে এটা একটা এনার্জি বিয়ারিং মলিকিউল হয়ে থাকে, প্রেজেন্ট ইন অল সেল। প্রত্যেকটা সেলের মধ্যে কিন্তু এটিপি প্রেজেন্ট থেকে থাকে। তবে সে তার অল ওভার ফাংশনিং কমপ্লিট করে যাচ্ছে। এবারে আমরা এই যে ক্যাটাবলিজমের কথা বললাম, আমরা অ্যানাবলিজমের কথা বললাম, যে কোনো প্রসেসে কি হচ্ছে, মানে ক্যাটাবলিজম প্রসেসে আমাদের এনার্জি তৈরি হচ্ছে এবং অ্যানাবলিজম প্রসেসে আমাদের এনার্জি খরচা হয়ে যাচ্ছে। তাহলে এনার্জি তৈরি হচ্ছে, সেই এনার্জিকে আমরা কি হিসেবে বলে থাকি, এটিপি। এবং এনার্জি যে ভাঙছে সেটাকে আমরা কি বলে থাকি, মানে এটিপি যখন ভেঙে যাচ্ছে সেখানে তৈরি হচ্ছে এডিপি প্লাস ফসফেট। তাহলে এই সাইকেলটা একবার আমরা জেনে নেবো। দেখো রাইট সাইডের পিকচারে রয়েছে, যখন আমরা ফুড কনজিউম করে থাকছি, আমরা জেনেছি আমাদের ফুডকে ইনজেকশন হয়, ফুডকে ইনজেস্ট করার পর আমরা সেটাকে ডাইজেস্ট করছি এবং ডাইজেস্ট করার পর সেখানে অ্যাবজর্পশন হচ্ছে, অ্যাসিমিলেশন হচ্ছে, দেন মেটাবলিজম হচ্ছে। তাহলে আলটিমেটলি লার্জ মলিকিউলস গুলো ভেঙে ভেঙে কি হলো, স্মলার ওয়ান্সে পরিণত হলো এবং সেখানে ফসফোরাইলেশন রিঅ্যাকশনের মাধ্যমে কি তৈরি হলো, এটিপি তৈরি হলো, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই অ্যাডিনোসিন ট্রাইফসফেট কিন্তু সেই অবস্থাতেই থেকে যাচ্ছে না, কারণ আমাদের বডিতে লটস অফ রিকোয়ারমেন্ট রয়েছে, অনেক ভাইটাল ফাংশনস রয়েছে যেটা আমাদের বডিকে কন্টিনিউয়াসলি রেগুলারলি সার্ভাইভ করার জন্য প্লে করতেই হয়। তাহলে সেই ক্ষেত্রে ওই এনার্জিটা যেটা তৈরি হচ্ছে সেটা খরচা হচ্ছে। তাহলে যখনই খরচা হয়ে যাচ্ছে, মানে ভেঙে যাচ্ছে, কি দিয়ে ভাঙছে, উইথ দ্য হেল্প অফ ওয়াটার। যে প্রসেসকে বলা হচ্ছে হাইড্রোলাইসিস, মানে ওয়াটারের সাথে রিঅ্যাকশন হচ্ছে এবং কি করছে, সে তাকে ব্রেকডাউন করে দিচ্ছে। কাকে ব্রেকডাউন করছে, এটিপি কে ব্রেকডাউন করছে এবং এটিপি কে ব্রেকডাউন করে কি পাচ্ছি, এডিপি প্লাস ফসফেট। ওকে, তাহলে এই প্রসেসটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। এখন আমরা এনার্জি জেনারেটিং পাথওয়ে সম্পর্কে জেনে নেব। মানে বুঝতেই পারছো, যেই পাথওয়ে বা যেই সমস্ত বায়োকেমিক্যাল রিঅ্যাকশনস গুলোর মাধ্যমে আমাদের কি হয়ে থাকে, এনার্জি জেনারেট হয়ে থাকে। বলছে various energy generating pathways are involved in the process of ATP formation that essentially occurs in 3 stages. তিনটে স্টেজেস এর মাধ্যমে জেনারেলি আমাদের বডিতে এটিপি অথবা হচ্ছে এনার্জি জেনারেট হয়ে থাকে। প্রথম স্টেপ বলা হচ্ছে গ্লাইকোলাইসিস, সেকেন্ড স্টেপ বলা হচ্ছে টিসিএ সাইকেল এবং থার্ড স্টেপ বলা হচ্ছে দ্য ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। প্রথম যে এনার্জি জেনারেটিং পাথওয়ে রয়েছে সেটা রয়েছে কি, গ্লাইকোলাইসিস। বলছে ইট ইজ এ প্রসেস ইন হুইচ দ্য বডি ব্রেকস ডাউন গ্লুকোজ টু প্রডিউস এনার্জি।
আমরা কি জানি গ্লুকোজ কি হয়ে থাকে, সুগার, এবং নর্মাল সুগার নয়, এটাকে আমরা কি বলতে পারি, সিম্পলেস্ট ফর্ম অফ দা কার্বোহাইড্রেটও বলতে পারি। মানে আমরা এর আগে জেনে নিয়েছি যে আমাদের ডাইজেশন যখন হচ্ছে তখন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো ভেঙে যাচ্ছে এবং ভেঙে এদের যে সিম্পলেস্ট ফর্ম রয়েছে তাতে কনভার্ট হয়ে যাচ্ছে, এবং এটাই হচ্ছে ডাইজেশনের মেন মোটিভ হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা যখন ডাইরেক্টলি কার্বোহাইড্রেট কনজিউম করছি তো সেটা নানা রকম কমপ্লেক্স ফর্মে থাকতেই পারে, তো সেই কমপ্লেক্স ফর্ম থেকে সিম্পলেস্ট ফর্মে কনভার্ট হয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলছি গ্লুকোজ। তাহলে গ্লাইকোলাইসিস প্রসেসে কি হয়, গ্লুকোজের ব্রেকডাউন হচ্ছে এবং গ্লুকোজ ব্রেকডাউন হয়ে গিয়ে সেখান থেকে আমাদের এনার্জি জেনারেট হয়ে থাকে। So it happens inside cells and does not need oxygen. এই প্রসেসে কি হয়ে থাকে যে অক্সিজেনের অ্যাবসেন্সেও কিন্তু এই প্রসেস থেকে আমরা এনার্জি জেনারেট করতে পারি বা গ্লুকোজের ব্রেকডাউন হতে পারে। This process is important because it provides quick energy for the body, এবং এই প্রসেস থেকে আমরা খুব কুইকলি এনার্জি গেইন করতে পারছি, স্পেশালি when oxygen is low, যখন আমাদের বডিতে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে, like during intense exercise. In total, glycolysis produces 2 ATP molecules per glucose molecule, এবং একটা গ্লুকোজ মলিকিউল ভাঙলে 2 ATP জেনারেট হচ্ছে, গিভিং দ্য বডি কুইক বাট লিমিটেড এনার্জি। তবে এখান থেকে আমরা বলতে পারি না যে খুব হিউজ অ্যামাউন্টে এনার্জি জেনারেট হয়ে থাকে, বাট এটা ভীষণ কুইক এবং লিমিটেড অ্যামাউন্টে আমাদের বডিতে এনার্জি প্রডিউস করতে হেল্প করছে। ইফ অক্সিজেন ইজ অ্যাভেলেবল, দ্য প্রসেস কন্টিনিউস ইন দ্য মাইটোকন্ড্রিয়া ফর মোর এনার্জি। তবে এই এনার্জিটা যদি আমরা বাড়তে চাই যে আরো বেশি এনার্জি প্রয়োজন, তো সেই ক্ষেত্রে আমাদের অক্সিজেনের প্রয়োজন হয়ে থাকে, এবং অক্সিজেন প্রেজেন্ট থাকলে যখন এটা মাইটোকন্ড্রিয়াতে পারফর্ম হচ্ছে বা মাইটোকন্ড্রিয়াতে কমপ্লিটলি প্রসেসটা চলছে, সেক্ষেত্রে আমরা অনেক বেশি এনার্জি পেয়ে থাকতে পারি। আর যদি অক্সিজেনের মাত্রা কমে থাকছে বা খুবই অ্যাবসেন্স আমরা বলতে পারি, এরকম কন্ডিশনে কিন্তু কি হয়ে থাকে, আমাদের বডি সুইচ করে যাচ্ছে ফার্মেন্টেশনে, এবং সেখানে আমরা গ্লুকোজ থেকে এনার্জি পেয়ে থাকি। নেক্সট বলেছে টিসিএ সাইকেল বা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, অলসো কল্ড দ্য ক্রেবস সাইকেল। মানে এই টিসিএ সাইকেলকে আমরা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল অথবা ক্রেবস সাইকেলও বলতে পারি। It is a key energy producing process that happens inside the mitochondria of cell. মানে এটা একটা কি এনার্জি প্রডিউসিং প্রসেস। আমরা পড়েছি এনার্জি জেনারেটিং পাথওয়ে তিনটে রয়েছে, তার সেকেন্ড স্টেপ এবং ভেরি ইম্পর্টেন্ট স্টেপ বা প্রসেস আমরা বলছি টিসিএ সাইকেলকে, যেটা কোথায় হয়ে থাকে, যেটা কিন্তু আমাদের সেলের মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়ে থাকে। বলছে ইট ইউজেস দ্য পাইরুভেট ফ্রম গ্লাইকোলাইসিস। তাহলে এই একটু আগে আমরা পড়লাম যে গ্লাইকোলাইসিস হচ্ছে এমন একটা বায়োকেমিক্যাল প্রসেস যেখানে কি হচ্ছে, আমাদের গ্লুকোজ সেটা ভেঙে যাচ্ছে এবং ভেঙে গিয়ে কি তৈরি করছে, পাইরুভেট তৈরি করছে। তাহলে গ্লুকোজ যখন ভাঙছে উইথ দ্য হেল্প অফ গ্লাইকোলাইসিস প্রসেস, তাহলে সেক্ষেত্রে এন্ড প্রোডাক্ট হিসেবে পাইরুভেট তৈরি হচ্ছে, তার সাথে সাথে এনার্জি জেনারেট হচ্ছিল। কিন্তু এটাও আমরা পড়েছিলাম যে গ্লাইকোলাইসিস থেকে খুবই লিমিটেড অ্যামাউন্টে আমরা এবং খুবই কুইক এনার্জি পেয়ে থাকি। অতএব কি এনার্জি প্রসেসের জন্য বা পাথওয়েজ এর ইম্পর্টেন্ট একটা স্টেপ হিসেবে আমরা টিসিএ সাইকেলকে পড়ছি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি ইউজ করছি, ওই যে গ্লুকোজটা ভেঙে বা তার মেটাবলিজম হয়ে পাইরুভেট তৈরি হলো, সেটা ইউজ হচ্ছে কোথায়, ক্রেবস সাইকেলে। তো সেটা ক্রেবস সাইকেলে যখন ইনক্লুডেড হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, সেটা মাইটোকন্ড্রিয়ায় চলে যাচ্ছে এবং সেখানে কিসের প্রয়োজন হচ্ছে, বলছে দেখো ইট রিকোয়ার্স অক্সিজেন টু জেনারেট এ লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি। এখানে ওই যে পাইরুভেট তৈরি হলো সেটা ক্রেবস সাইকেলে ইনক্লুড হওয়ার সাথে সাথে কি হয়ে যাচ্ছে, অক্সিজেনের প্রয়োজন হচ্ছে এবং এনার্জি তৈরি করছে হিউজ অ্যামাউন্টে। বলছে দ্য টিসিএ সাইকেল ইটসেলফ প্রোডিউসেস অনলি 2 ATP পার গ্লুকোজ। প্রত্যেকটা গ্লুকোজ থেকে, যদি তুমি গ্লুকোজ দেখে থাকো তাহলে তুমি দেখতে পাবে যে প্রত্যেকটা গ্লুকোজ থেকে 2 ATP তৈরি করবে টিসিএ সাইকেল, যার জন্য ওটা এতটাও আমরা বলবো না এটা খুব বেশি ইম্পর্টেন্ট কাজ করছে। এখানে ইম্পর্টেন্ট কাজটা কি, ওই যে গ্লুকোজটা ভেঙে পাইরুভেটে কনভার্ট হয়ে আসলো, তারপরে সেটা যখন ইনক্লুডেড হয়ে যাচ্ছে অল ওভার দ্য সাইকেল, তখন এখানে দুটো খুবই ইম্পর্টেন্ট এনার্জি ইয়েল্ডিং মলিকিউল তৈরি হয়ে থাকে। কি কি বলা হচ্ছে, NADH এবং FADH2। এরা দুজনে পরবর্তীকালে যে নেক্সট স্টেপ রয়েছে, যেটাকে আমরা ইটিসি অথবা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বলতে পারি, সেখানে গিয়ে হিউজ অ্যামাউন্টে এনার্জি প্রডিউস করে থাকে।
থার্ড এনার্জি জেনারেটিং পাথওয়ে বলেছে ইটিসি, বা যেটাকে আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন বলে থাকি। বলছে ইট ইজ দ্য ফাইনাল অ্যান্ড দ্য মোস্ট পাওয়ারফুল স্টেপ ইন এনার্জি প্রোডাকশন। মানে এটা কি হচ্ছে, যে সব থেকে ফাইনাল এবং মোস্ট পাওয়ারফুল স্টেপ অফ এনার্জি প্রোডাকশন। ইট হ্যাপেন্স ইনসাইড দ্য মাইটোকন্ড্রিয়া। এটা কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়ে থাকে। অ্যান্ড রিকোয়ার্স অক্সিজেন টু জেনারেট আ লার্জ অ্যামাউন্ট অফ এটিপি। এর আগের টিসিএস সাইকেলে আমরা কি পড়লাম, যে টিসিএস সাইকেলে আলটিমেটলি এনএডিএইচ এবং এফএডিএইচ তৈরি হচ্ছিল, যারা পরবর্তীকালে এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন এই পার্টিকুলার পাথওয়েজ এর মধ্যে যখন ইনক্লুডেড হচ্ছে, তার সাথে সাথে এরা কি করছে, এরা ফার্দার এটিপি জেনারেটে হেল্প করছে। তাহলে সেই স্টেপটা এখন আমরা জেনে নেব। প্রথমেই বলেছে NADH and FADH to donate electrons। ওই NADH এবং FADH to কি করছে, এই ইটিসি চেনের মধ্যে আসার সাথে সাথে ওরা কি করছে, ইলেকট্রন ডোনেট করতে স্টার্ট করছে। নেক্সট ইলেকট্রন মুভমেন্ট। শুধু তো ইলেকট্রন ডোনেট করলে হবে না, সেটা কি করবে, মুভ করবে। এবং কি দিয়ে মুভ করছে বা কোথা দিয়ে মুভ করছে, কিছু সিরিজ অফ প্রোটিনের মধ্যে দিয়ে এরা পাস করছে বা মুভ করছে, যার ফলে কি হচ্ছে, সেখানে এনার্জি রিলিজ হচ্ছে। নেক্সট বলছে এটিপি প্রোডাকশন। এখনো কিন্তু এটিপি প্রডিউস হয়নি, জাস্ট এনার্জি রিলিজ হলো সাম অ্যামাউন্টে। ওই এনার্জিটা কি করছে, বলছে দ্য রিলিজড এনার্জি হেল্পস পাম্প প্রোটনস। মানে ওই পাম্প প্রোটনস এর অ্যাক্টিভেশনে হেল্প করছে, যার সাহায্যে কি হচ্ছে, ক্রিয়েটিং আ গ্রেডিয়েন্ট দ্যাট ড্রাইভস এটিপি সিনথেস। কাইন্ড অফ এনজাইম তৈরি হচ্ছে, যাকে বলা হচ্ছে এটিপি সিনথেস। নাম থেকেই বুঝতে পারছো যে এনজাইমটা এটিপির সিনথেসাইজেশনে বা প্রোডাকশনে হেল্প করবে। এবং এর ফলে কি হচ্ছে, যে আলটিমেটলি কিন্তু এটিপি তৈরি হচ্ছে কোথা থেকে, গ্লুকোজ থেকে। কত, প্রায় 34 এটিপি। এর আগে টিসিএস সাইকেল বা যে নর্মাল আমরা গ্লাইকোলাইসিস পড়লাম, সেগুলোতে কি দেখা যাচ্ছিল, একটা গ্লুকোজ মলিকিউল থেকে অনলি 2 এটিপি। বাট এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা গ্লুকোজ মলিকিউল থেকে কতগুলো এটিপি তৈরি হচ্ছে, 34। এবং লাস্ট স্টেপ অবভিয়াসলি অক্সিজেন প্রয়োজন হয়ে থাকে, যেটা আলটিমেটলি ইলেকট্রনকে গ্র্যাব করছে এবং প্রোটনের সাথে কম্বাইন হচ্ছে এবং আলটিমেটলি ওয়াটারকে অ্যাজ আ বাই প্রোডাক্ট হিসেবে রিলিজ করে দিচ্ছে। এখন আমরা পড়ে নিচ্ছি কি, এনার্জির ব্যালেন্স। মানে এই যে এনার্জি আমরা গ্রহণ করছি এবং এই যে এনার্জি আমাদের ইউটিলাইজ হয়ে যাচ্ছে বা এক্সপেন্ড হয়ে যাচ্ছে, এদের মাঝখানে তো একটা সমান অবস্থা থাকা প্রয়োজন। নইলে কি হবে, হয় আমরা বেশি এনার্জি ইনটেক করব কিন্তু আমাদের খরচই বেশি হচ্ছে না, আবার আমরা বেশি খরচা করে ফেলছি অথচ আমরা গ্রহণ করছি না। তাহলে একটা ডিসব্যালেন্স বা ইমপ্রপার একটা সিচুয়েশনের ক্রিয়েট হয়ে যেতে পারে। তো তার জন্যই বলছে যে এনার্জি ইনটেক এবং এক্সপেন্ডিচারের মধ্যে একটা সমান অবস্থা থাকা প্রয়োজন। আর আমরা জানি যে এনার্জি ইনটেক আমরা ফুডের থ্রু দিয়ে করে থাকি এবং খরচা কি করে হয়, আমাদের বডির যে সমস্ত ইন্টারনাল এবং এক্সটার্নাল ফাংশনস গুলো রয়েছে এই দিয়ে। আর যদি এদের মধ্যে ডেভিয়েশন হয়ে থাকে, মানে এই ব্যালেন্সটা যদি সঠিক না থাকে, তাহলে কি হবে, কিন্তু তার মধ্যে পজিটিভ অথবা নেগেটিভ এনার্জি ব্যালেন্স আসতে পারে। তাহলে জেনে নিই পজিটিভ এনার্জি ব্যালেন্স কাকে বলছে। বলছে পজিটিভ এনার্জি ব্যালেন্স occurs when the amount of energy or calories consumed through food and drinks is greater than the energy burned by the body through the metabolism, physical activity and other functions। যখন ফুড ইনটেক করছি তার মাত্রা যখন অনেক বেশি হয়ে যাচ্ছে, রাদার দ্যান কি হচ্ছে, যে আমাদের এক্সপেন্ডিচার, এবং এক্সপেন্ড কি করে করছি, আমরা আমাদের ইনার যে সমস্ত ফাংশনস গুলো হচ্ছে তার সাহায্যে, আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি অথবা আদার কিছু ফাংশনস এর মাধ্যমে। এবার দিনের পর দিন যদি এরকম দেখায় যায় যে আমি প্রচুর ক্যালোরিফিক ফুড খেয়ে থাকি, প্রচুর ক্যালোরিফিক বলতে আমরা যে ধরনের ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড খেয়ে থাকি তার মধ্যে হিউজ অ্যামাউন্টে ক্যালোরি প্রেজেন্ট থেকে থাকে, তাহলে এই ধরনের ফুড আমরা প্রচুর খাচ্ছি অথচ ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, আমাদের মেটাবলিজম করার যে এবিলিটি ভীষণ লো, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে পজিটিভ এনার্জি ব্যালেন্স। তাহলে এর ইফেক্ট কি হবে, অবশ্যই ওয়েট গেইন হবে, হ্যাঁ, এবং ফ্যাট আমাদের বডিতে জমতে থাকবে। তবে এই পজিটিভ এনার্জি ব্যালেন্স যদি আমরা সঠিকভাবে নিয়ে থাকি না, মানে জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড এগুলোর বদলে আমরা যদি সঠিক ব্যালেন্স ডায়েট নিয়ে থাকি অ্যাজ পার আওয়ার এজ, তাহলে সেটা কিন্তু আমাদের গ্রোথে হেল্প করে থাকে। আদারওয়াইজ আমি যদি জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড রেগুলারলি কনজিউম করতে থাকি দিনের পর দিন এবং হাই ক্যালোরি ফুড খাচ্ছি, আমার অ্যাক্টিভিটি নেই, তাহলে কিন্তু সেটা ওয়েট গেইন, ওবেসিটি,
হ্যাঁ, এরকম ধরনের আদার্স হেলথ ইস্যু, যেমন তোমরা জানো ওবেসিটি চলে আসলে আমাদের নানা রকমের ডিজিজ কিন্তু চলে আসে। এরপরে আমরা জেনে নেব নেগেটিভ এনার্জি ব্যালেন্স কাকে বলে। পজিটিভ অলরেডি করলাম, প্রচুর অ্যামাউন্টে খাচ্ছি কিন্তু খরচ করছি না। কিন্তু নেগেটিভে কি হবে, দেখা যাচ্ছে যে আমার বডিতে খরচ প্রচুর হয়ে যাচ্ছে, সেই তুলনায় আমি ইনটেক করছি না। তাহলে এই কন্ডিশনকেই বলা হচ্ছে নেগেটিভ এনার্জি ব্যালেন্স। এর ইফেক্ট অবভিয়াসলি ওয়েট লস হবে, আমরা ওয়েট লসের সময় এই কাজটাই করে থাকি, ফ্যাট লসের জন্য, ম্যানেজিং ওবেসিটি এই কন্ডিশনের জন্য। এছাড়া তবে এই কন্ডিশনটাও যদি আবার কন্টিনিউয়াসলি চলতে থাকে, হ্যাঁ, যে ওবেস পারসন যে ফ্যাট লস করতে যাচ্ছে তার ক্ষেত্রে ইটস ওকে, বাট কিন্তু এই কন্ডিশনটা যদি কন্টিনিউয়াসলি চলতেই থাকে, বিশেষ করে যখন আমরা গ্রোথ পিরিয়ডে রয়েছি, ধরো প্রেগনেন্সি কন্ডিশনে, হ্যাঁ, বা দেখা যাচ্ছে একটা বাচ্চা, চাইল্ড বা ইনফ্যান্ট, এই সিচুয়েশন গুলোতে যদি প্রচুর পরিমাণে এই নেগেটিভ এনার্জি ব্যালেন্স হতে থাকে, তাহলে কিন্তু মাসেল লস, উইকনেস, নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি এগুলো হবে। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং টিউটর হোম সায়েন্স চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।